বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 38 আদেশ। খুবই গুরুত্বপূর্ণ একটা আদেশ। এখান থেকে প্রিলিতে তো 1 মার্ক পাবেনই, লিখিততে এখান থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। এবং দেওয়ানি কার্যবিধির যতগুলো আদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 38 আদেশ একটা। দেখেন, তো এখানে যে বিষয়টা আছে দেখেন, রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক। এই যে যে রায়ের পূর্বে গ্রেফতার না, এর উপরে তীর চিহ্ন দিয়ে লেখেন, যার লেখা নাই সে লেখেন ধারা 94 ব্র্যাকেটে এ, ছোট হাতের এ। ধারা 94, রায়ের পূর্বে গ্রেফতার এটুকু লিখবেন। 94, ধারা 94 ব্র্যাকেটে কত বলেন, এ। আর ক্রোক যেটা আছে না, ক্রোক, এটাকে তীর চিহ্ন দিয়ে লিখবেন 94 ব্র্যাকেটে বি। 94 ব্র্যাকেটে বি। ছোট হাতের বি। তাহলে এখানে দুইটা বিষয়, যে রায়ের পূর্বে গ্রেফতার যেটা, এটা আছে 94 ব্র্যাকেটে কি, এ। আর ক্রোক 94 ব্র্যাকেটে বি। তাহলে আমরা জেনে গেলাম যে রায়ের পূর্বে যে গ্রেফতার, এটা আছে ধারা 94 এতে, আর ক্রোক আছে 94 বিতে। আর এই যে যে বিষয়টা, এই এই দুইটা বিষয় আলোচনা করছে আদেশ 38। আদেশ 38। তো এর মধ্যে ওয়ার্ডার 838 যেটা, এখানে আপনারা জানেন যারা এই রোমান হরফ বুঝেন না, এক্স মানে হচ্ছে 10, তাহলে দুইটা এক্স মানে 20, তিনটা এক্স মানে কত, 30। আর ভি মানে ডান সাইডে ভি হলে 5, তাহলে 35। আর ডান সাইডে হচ্ছে আপনার তিনটা এক, তাহলে 5 আর 3 8, তাহলে 30 আর 8 কত, 38। তাহলে 38 আদেশ। তো সর্বপ্রথম জেনে রাখবেন যে রায়ের পূর্বে গ্রেফতার এবং ক্রোক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশ। আর যদি আপনাকে বলে যে রায়ের পূর্বে গ্রেফতার আছে কত ধারায়, 94 এ, আর বাংলায় যদি লেখে তাহলে 94 ক। এই কটা ব্র্যাকেটে, এটা ব্র্যাকেট ছাড়া না। আর 94 ব্র্যাকেটে কত, খ। এখন দেখেন, একটু যদি আগে বোঝাই তারপরে এখানে পড়ি, যে সাধারণত কোনো দেওয়ানি মামলায় কাউরে গ্রেফতার করা হয় বা কোনো সম্পত্তি ক্রোক করা হয় যখন মামলাটা ডিক্রি হয়ে যায়। ডিক্রি হয়ে যায় মানে বোঝা গেল যে এক পক্ষ মামলায় জয়লাভ করেছে আর এক পক্ষ কি, হেরেছে, এবং তখন যিনি ডিক্রিটা পেয়েছেন তিনিও ডিক্রির ফল ভোগ করার জন্য উনি একটা জারি মামলা করে, যে আদালত ডিক্রি দিছিল সে আদালত। এবং জারি মামলা সম্পর্কে বিস্তারিত আমরা পড়ে আছি সে 21 আদেশ। 21 আদেশে জারি মামলা করলে আমরা 51 ধারায় পড়ছিলাম যে ডিক্রি জারির 5টা পদ্ধতি আছে, মনে আছে কিনা আপনাদের? ওই জায়গায় বলা ছিল কারো কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে, কাউকে গ্রেফতারের মাধ্যমে, কারো সম্পত্তি ক্রোকের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, বা অন্য কোনো উপায়, মনে আছে কিনা? তাহলে অ্যাকচুয়ালি রায়ের পূর্বে যে গ্রেফতার, সরি মানে কাউরে যে দেওয়ানি মামলা গ্রেফতার করে যখন ডিক্রিটা কি হয়ে গেছে, বা কোনো সম্পত্তি যে ক্রোক করবে কখন, ডিক্রিটা যখন মানে দিয়ে ফেলছে, জারি মামলায় ক্রোক করে, জারি মামলায় গ্রেফতার করে, কারণ তখন তো সিদ্ধান্ত হয়ে গেছে যে এই মামলায় কে জয়লাভ করছে আর কে হারছে। বাট 38 আদেশে বলতেছে রায়ের পূর্বে, মানে এখনো রায় দেয় নাই। যেহেতু রায় দেয় নাই, ম্যাচটা এখনো শেষই হয় নাই, তাহলে বুঝলো কিভাবে কে হারছে আর কে জিতছে? বুঝেন নাই? যে রায়ের পূর্বে মানে কি, বাদী যে জয়লাভ করছে এটা এখনো তো কনফার্ম হয় নাই। তাহলে রায়ের পূর্বে কেন গ্রেফতারের দরকার হলো? রায়ের পূর্বে কেন বিবাদীর সম্পত্তি ক্রোকের দরকার হলো? বিবাদী তো এখনো মামলায় কি হারে নাই, আসেন, মামলায় হারে নাই। তাহলে কি হবে? এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, যে মনে রাখবেন এই ক্ষেত্রে যে পরিস্থিতিটার উদ্ভব হয়, যে যখন বাদী বুঝতে পারে যে বিবাদী মামলায় হারবে, এবং বিবাদী মামলায় হেরে যাওয়ার কারণে সে কোথাও পালায় চলে যাচ্ছে, বা তার যে সয় সম্পত্তি আছে বিক্রি করে দিয়েছে বা বিক্রি করে উদ্যোগ নিছে, যাতে সে যদি হারে সেক্ষেত্রে বাদী যাতে এই ডিক্রির ফল ভোগ করতে না পারে। উদাহরণস্বরূপ বলি, যে ফেরদৌস 5 লক্ষ টাকা পাবে ধরেন প্রবাসের কাছে। ফেরদৌস অর্থ অর্থ মানে অর্থ আদায়ের মামলা দায়ের করলো, এবং মামলা চলমান থাকা অবস্থায় প্রবাস তো ভাবছে যে খাইছি তো ধরা, এই মামলায় তো আমি হেরেই যাব,
তাহলে আমার বিরুদ্ধে ডিক্রি যাবে। তাহলে আমি যাতে আগে ভাগে আমার যে টাকা পয়সা আছে আমি এটা খরচ করে ফেলি, অথবা আমার যে স্থাবর সম্পত্তি আছে এটা আমি আমার ওয়াইফের নামে দিয়ে দিই বা বিক্রি করে ফেলি, যাতে আমি যদি হেরে যাই আমার কাছ থেকে এই টাকা পয়সা যাতে আদালত জানি মামলা করে নিতে না পারে। বুঝতে পারছেন? তো এরকম পরিস্থিতি যদি উদ্ভব হয় এবং বাদী যদি এটা আগে থেকে আঁচ করতে পারে যে বিবাদী এই কাজ করতেছে, তখন বাদী আদালতে আবেদন করবে যে ইওর অনার, বিবাদী দেখেন এই মামলা হেরে যাওয়ার আশঙ্কায় সে পালায় চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে, তার সয় সম্পত্তি হস্তান্তর করে ফেলছে বা হস্তান্তরের কি উদ্যোগ নিছে, তাই তাকে গ্রেফতার করা হোক বা তার সম্পত্তি কি ক্রোক করা হোক। আমি গ্রেফতার কখন করবে, ক্রোক কখন করবে আলাদা আমরা বিস্তারিত পড়বো, বাট ওভারঅল বুঝাইলাম যে কেন ক্রোক করে, কেন কাউরে কি করে রায়ের পূর্বে গ্রেফতার করে। তাহলে আপাতত এতটুকু বুঝছেন যে রায়ের পূর্বে ক্রোক করবে কার সম্পত্তি, বিবাদীর। রায়ের পূর্বে গ্রেফতার করবে কাকে, বিবাদীকে। যখন বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় কি করে সম্পত্তি বিক্রি করে ফেলে বা বিক্রি করে, ব্যাপারটার চেয়ে ভালো হচ্ছে হস্তান্তর করে ফেলে বা হস্তান্তরের উদ্যোগ নিছে, বা নিজে পালায় চলে গেছে বা পালানোর কি উদ্যোগ নিছে, এই পরিস্থিতিতে বাদী আবেদন করে বিবাদীর সম্পত্তিকে প্রয়োগ করা হোক বা বিবাদীকে কি করা হোক, গ্রেফতার করা হোক। বুঝতে পারছেন? তো এই হলো কথা। এখন একটু পড়ি দেখেন। তাহলে আমরা পড়ার আগে আরেকটু বলি, যদি এইভাবে বলে যে রায়ের পরে গ্রেফতার বা আটক, রায়ের পরের কথা বললে, রায়ের পরের কথা বললে কত আদেশ 21, আর রায়ের পূর্বে গ্রেফতার বা আটক বললে কত 38। খেয়াল করেন, রায়ের পরে মানে রায়টাই হয়ে গেছে, কে ডিগ্রি পাইছে কে পাই নাই কনফার্ম হয়ে গেছে, সেই ক্ষেত্রে কত আদেশ 21। আর রায় এখনো হয় নাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে বিবাদী মামলায় হেরে যাবে, তখন বলা আছে কত আদেশে 38। আচ্ছা, তো তাহলে এখানে দেখেন যে সাধারণ নিয়ম হলো আদালত রায় প্রদান করলে ডিক্রি বাস্তবায়ন করতে দায়ীকে গ্রেফতার করা হতে পারে বা তার সম্পত্তি প্রয়োগ করা হতে পারে, আদেশ কত 21। কিন্তু অনেক ক্ষেত্রে রায় প্রদানের পূর্বেই বিবাদীকে গ্রেফতারের প্রয়োজন হতে পারে বা তার সম্পত্তি ক্রোক করা প্রয়োজন হতে পারে, যেন ডিক্রির ফলে বাদী যে প্রতিকারটি পেতে পারে তা কার্যকর করতে বিবাদী বিলম্ব না করতে পারে, এবং বা উক্ত ডিক্রি কার্যকর করা যাবে না এমন কোনো কাজ করা হতে বিবাদীকে কি রাখতে, বিরত রাখতে। এটা করতে আন্ডারলাইন করবেন 38 আদেশের অধীন দুই ধরনের আদেশ দিতে পারে। এই দুই ধরনের আদেশ কি কি দেখেন, রায়ের পূর্বে গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। এই গ্রেফতার আর একটা শব্দ বলে, এই গ্রেফতারে আর একটা শব্দ বলে আটক। কি বলেন, আটক। তাহলে যদি বলে রায়ের পূর্বে গ্রেফতার, দেখেন বিধি আছে 1 থেকে কত 4, তাহলে আমরা এখানে আরো জেনে গেলাম যে রায়ের পূর্বে গ্রেফতার এটা আছে 38 আদেশের 1 থেকে 4। আর রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট, এটা আছে বিধি, এখানে লেখা আছে 1 থেকে 13, 1 হবে না, এখানে লেখেন 5, 5 থেকে 13, 1 কেটে লেখেন 5, 5 থেকে 13। তাহলে রায়ের পূর্বে গ্রেফতার আছে বিধি 1 থেকে 4, আর রায়ের পূর্বে ক্রোক আছে বিধি কত 5 থেকে 13। এখন আমরা একটু জানবো যে কেন গ্রেফতার করে আর কেন ক্রোক করে। এটা একটু আগে আমি ওভারঅল বলছি যে ওই ওই সকল পরিস্থিতিতে গ্রেফতার করে বা ওই সকল পরিস্থিতিতে বিবাদী সম্পত্তি আটক করে, বাট এখন আমরা সুনির্দিষ্টভাবে জানবো যে কখন কখন গ্রেফতার করে আর কখন কখন বিবাদী সম্পত্তি ক্রোক করে। প্রথমে দেখেন বিধি 38, বিধি 38 আদেশ বিধি 1 থেকে 4, রায়ের পূর্বে গ্রেফতার, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। কি বলেন, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। দেওয়ানি কার্যবিধির 38 আদেশের আন্ডারলাইন করবেন 4 বিধির অধীন আদালত গোল দিবেন অর্থের মকদ্দমায়, এটা গোল দেন অর্থের মকদ্দমায় বিবাদীকে রায়ের পূর্বে দেওয়ানি কারাগারের আটকের আদেশ দিতে পারে। তাহলে আমরা এটা জেনে গেলাম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে যদি বলে যে রায়ের পূর্বে কাউরে গ্রেফতার করতে পারে কোন ধরনের দেওয়ানি মামলায়, অর্থের মামলা। অর্থ ব্যতীত ওই দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার বলেন, তারপরে দখল পুনরুদ্ধার বলেন, ঘোষণামূলক মামলা বলেন, বাটোয়ারার মামলা বলেন, এই সকল কোন মামলায় কিন্তু বিবাদীরে রায়ের পূর্বে গ্রেফতার করা যাবে না। তাহলে রায়ের পূর্বে গ্রেফতার যদি করতে হয় তাহলে ওই মামলাটা কি মামলা হতে হবে, অর্থের মামলা। অর্থের মামলা মানে হলো মানি সুট, ওই যে অমুক অমুকের কাছে এত টাকা পাই, এত টাকা পাই। এখন এখানে দুইটা কথা আমি একটু বলি, তারপরে আমরা এই জায়গা পড়বো, আগে আমার কথা শুনেন। তাহলে একটা জিনিস তো জানলাম, মামলাটা হবে কি মামলা, অর্থের মামলা। এখন অর্থের মামলায় বিবাদী হেরে যাওয়ার আশঙ্কায় তার যে
সয় সম্পত্তি আছে অলরেডি হস্তান্তর করে ফেলছে, উদ্যোগ নেয় নাই কিন্তু কি হস্তান্তর করে ফেলছে। এখন এই হস্তান্তরটা হতে পারে দান, এই হস্তান্তরটা হতে পারে বিক্রি, যে কোনো কিছু হতে পারে। বুঝছেন? তাহলে বিবাদী মামলায় ভাবছে যে এই মামলায় তো আমার বিপক্ষে ডিক্রি যাবে না, আমার যে জমি আছে বা আমার যে সয় সম্পত্তি আছে আগে ভাগে কি করে ফেলি, বিক্রি করে ফেলি। তাহলে বিবাদী যদি তার অর্থের মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার সয় সম্পত্তি যদি কি করে বিক্রি করে ফেলে, তাহলে বাদী আবেদন করবে কিসে? রায়ের পূর্বে বিবাদীর কি গ্রেফতারে, ক্রোক না কি গ্রেফতার। তাহলে গ্রেফতারের ক্ষেত্রে প্রথম যেটা, বিবাদী অলরেডি তার সয় সম্পত্তি কি হস্তান্তর করে ফেলছে। আর একটা কারণ আছে, ধরেন তার সয় সম্পত্তি নাই বা সয় সম্পত্তি থাকলেও সে নিজে পলায় চলে গেছে, পালায় চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে, পালায় চলে গেছে, ধরেন সে বিদেশে চলে গেছে বা মাত্র গাড়িতে উঠবে বা বিমানে উঠবে এমন কি উদ্যোগ নিছে। এই তিনটা পরিস্থিতিতে অর্থের মামলায় বিবাদীরে রায়ের পূর্বে গ্রেফতার করা হয়। কি কি কথা? মামলাটা তবে কি মামলা? অর্থের মামলায়। বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি এসে অলরেডি হস্তান্তর করে ফেলেছে, অথবা নিজে পলায়ন করেছে বা পলায়নের কি উদ্যোগ নিছে। এই তিনটার যে কোনো একটা যদি অর্থের মামলায় বিবাদী করে, তাহলে বাদী কিসের আবেদন করবে? রায়ের পূর্বে গ্রেফতারের। এবং এই রায়ের পূর্বে গ্রেফতার সম্পর্কে বিস্তারিত বলা আছে 38 আদেশের 1 থেকে 4 বিধি। বুঝতে পারছেন? তাহলে আমরা এই তিনটা কারণ যদি মনে রাখেন আর অর্থের মামলার কথা যদি মনে রাখেন, তাহলে আপনি রায়ের পূর্বে গ্রেফতার বুঝে ফেলছেন। তাহলে কি মামলায় রায়ের পূর্বে গ্রেফতার করা যায়? অর্থের মামলায়। অর্থের মামলায় বিবাদী কি করছে? হেরে যাওয়ার আশঙ্কায় তার সম্পত্তি কি হস্তান্তর করে ফেলছে, অথবা সে পলায়ন করেছে, অথবা পালানোর কি উদ্যোগ নিয়েছে। এই সকল ক্ষেত্রে বাদী আবেদন করতে পারে বিবাদীকে রায়ের পূর্বে কিসের? গ্রেফতারের। আচ্ছা একটু পড়ি দেখেন। প্রথমে আমরা জায়গা পড়বো, পড়ার আগে আচ্ছা একটু পড়ি দেখেন। বিধি 1 থেকে 4, রায়ের পূর্বে গ্রেফতার। আদালত রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতারের আদেশ দিতে পারে যদি বিবাদী বাদীকে, আন্ডারলাইন করবেন, বিলম্বিত করার নিমিত্তে, বিলম্বিত মানে কি দেরি করার জন্য, আদালতের কোনো পরোয়ানা এড়াবার লক্ষ্যে, বা আদালতের কোনো পরোয়ানা মানে হচ্ছে ওই যে আপনার ওয়ারেন্ট, পরোয়ানার লক্ষ্যে, কিংবা তার বিরুদ্ধে জারি হতে পারে এমন কোন ডিক্রি জারি ব্যাহত বা বিলম্বিত করার উদ্দেশ্যে বিবাদী, আন্ডারলাইন করবেন, আত্মগোপন করেছে বা আদালতের আঞ্চলিক সীমানা ত্যাগ করেছে। আত্মগোপন মানে কি অলরেডি পলায় চলে গেছে, অথবা দেখেন আন্ডারলাইন করবেন, আত্মগোপন করার বা আদালতের এখতিয়ার স্থানীয় সীমা ত্যাগ করার গোল দিবেন, উদ্যোগ নিয়েছে। আগেরটা হলো আত্মগোপন অলরেডি কি করেছে, আর 2 নম্বরটা কি আত্মগোপন এখন করতে পারে নাই, কেবল বাসে উঠছে, ট্রেনে উঠছে, জাহাজে উঠছে। বুঝছেন? বা দেখেন তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ, কোন ধরনের সম্পত্তি? স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ, আন্ডারলাইন গোল দেন, হস্তান্তর করেছে। কি করেছে? হস্তান্তর করার উদ্যোগ নাই না, কিন্তু অলরেডি কি হস্তান্তর করেছে বা আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা হতে গোল দিবেন, অপসারণ করেছে। তাহলে এই তিনটা ক্ষেত্রে হয় নিজে পলায়ন করেছে, পলায়নের উদ্যোগ নিছে, অথবা তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে কি হস্তান্তর করে ফেলছে। এই তিনটা ক্ষেত্রে বাদী আবেদন করবে আদালতে যে অনার বিবাদিত ঘটনা ঘটা ফেলেছে, আমি তো আমার ডিক্রি জারির ফলাফল পাবো না, যেহেতু সে পলায় চলে গেছে বা যেহেতু সে পলায়নের উদ্যোগ নিছে অথবা যেহেতু তার সয় সম্পত্তি হস্তান্তর করে ফেলেছে, তাহলে বিবাদীরে রায়ের পূর্বে গ্রেফতার করতে কি হয়? মর্জি হয়। বুঝছেন? অর্থাৎ রায়ের পূর্বে গ্রেফতারের আবেদনটা করবে কে? বাদী। আর গ্রেফতারটা করবে কারে? বিবাদীরে। কোন মামলায়? অর্থের মামলায়। বোঝা গেল? এখন ভাই তারপরে দেখেন আরেকটা কারণ আছে খতে, এটা মোটামুটি একই কথাই, যে বিবাদী বাংলাদেশ ত্যাগ করার প্রচেষ্টা করেছে, যে বিবাদীর বিরুদ্ধে জারিকৃত কোনো ডিক্রি প্রদত্ত হলে তা প্রয়োগ করতে বাধাগ্রস্ত বা বিলম্বিত হতে পারে। বাংলাদেশ ত্যাগ করা মানে বাংলাদেশ থেকে যাচ্ছে, অথবা আদালতের সীমানা ত্যাগ করা মানে গোপালগঞ্জের মামলা চলে যাচ্ছে সে অন্য জায়গায়, একই কথা। সেই ক্ষেত্রে আদালত বিবাদীকে, আন্ডারলাইন করেন, গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করতে পারবে। এবং কেন তিনি আদালতে হাজির হওয়ার জন্য জামানত প্রদান করবে না বা করবে না, তার কারণ দর্শাবার জন্য তাকে আদালতের সম্মুখে আদেশ দিতে পারবে। বিবাদী যদি পরোয়ানা জারিকারক কর্মকর্তার নিকট বাদীর দাবিকৃত অর্থ জমা দেন, তবে তাকে গ্রেফতার করা যাবে না। এটা আমরা পড়ার আগে এখানে ছোট্ট ছোট্ট করে এই 1 বিধিতে লেখেন, বিধি 1 দিয়ে লেখেন কারণ দর্শানো। 38 আদেশের বিধি 1 আইপেন দিয়ে বা
ওই ক্লোন দিয়ে মানে দুইটা পুটলি দিয়ে লেখেন, বিসর্গতে লেখেন কারণ দর্শানো। বিধি একে আছে কারণ দর্শানো। বিধি এক কি লিখবেন? কারণ দর্শানো। বিধি দুই দিয়ে লেখেন কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত প্রদানের নির্দেশ। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত প্রদানের নির্দেশ। বিধি দুই দিয়ে লিখবেন কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত প্রদানের নির্দেশ। লিখছেন? তাহলে বিধি একে লিখবেন কারণ দর্শানো, বিধি দুই লিখবেন কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত প্রদানের নির্দেশ। বিধি তিন লেখেন, বিধি তিন দেয়া লেখেন নতুন জামানত, নতুন জামানত প্রদানের নির্দেশ। বিধি তিন দেয়া লেখেন নতুন জামানত প্রদানের নির্দেশ। আর বিধি চারে লেখেন, বিধি চার, বিধি চার দিয়ে লিখবেন দুই বা তিন বিধির, দুই বা তিন বিধির, দুই বা তিন বিধির আদেশ পালনে ব্যর্থ হলে, দুই বা তিন বিধির আদেশ পালনে ব্যর্থ হলে আটক বা গ্রেফতার। দুই বা তিন বিধির আদেশ পালনে ব্যর্থ হলে আটক বা গ্রেফতার। তো এটার অর্থ বুঝেন। আমি আবার বলি, চারটা বিধি যারা লিখতে পারেন না আর একবার বলি। বিধি একে হলো কারণ দর্শানো, বিধি দুই হলো কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত প্রদানের নির্দেশ, বিধি তিন হলো নতুন জামানত প্রদানের নির্দেশ, আর বিধি চার বা রুল ফোরে যেটা বলছে বিধি দুই বা তিন যে আদেশ যা দিছে সে আদেশ পালনে ব্যর্থ হলে তারা কি করবে? গ্রেফতার বা আটক। এখন একটা কথা বুঝেন, এখানে মনে রাখবেন যে কোন আমি বাদী হিসেবে প্রথমে দরখাস্ত করব 38-4 বিধিতে, মানে আমি একটা মামলা চলতেছে, আমি বাদী, অর্থের মামলা। তখন বাদী যদি বিবাদীর রায়ের পূর্বে আটক করতে চাই তাহলে আমার দরখাস্ত করতে হবে 38 কততে? 4-এ। 4-এ দরখাস্ত যদি আমি করি, আমার দরখাস্তের প্রেক্ষিতে সাথে সাথে তারে কিন্তু আটক করবে না। আগে বিবাদীরে এক বিধিতে নির্দেশ দিবে যে কারণ দর্শাও, যে কেন তোমারে আটক করা হবে না, তুমি কারণ দর্শাও। কারণ দর্শাতে যদি সে ব্যর্থ হয় তাহলে দুই বিধিতে বলবে যে তুমি কারণ দর্শাতে ব্যর্থ হয়েছো, তাহলে তুমি কি করো? জামানত দিবা। বুঝছেন? জামানত দিতে যদি ব্যর্থ হয় তাহলে তারা আটক করবে কততে? 38-4-এ। তাহলে কারণ দর্শাতে ব্যর্থ হলে কিন্তু তারা আটক করবে না। কারণ দর্শাতে ব্যর্থ হলে দুই বিধিতে তারা কি বলবে? জামানত দিতে। জামানত দিতে যদি ব্যর্থ হয় তাহলে কি? আটক। আচ্ছা, ধরেন তারে কারণ দর্শাইতে বলছে, কারণ দর্শাতে পারে নাই, জামানত দিতে বলছে, জামানত দিছে। এখন জামানত যে কোনো কারণে আদালতের কাছে মনে হয়েছে পর্যাপ্ত, আদালতের মনে হয়েছে যে এর নতুন জামানত প্রদান নির্দেশ দেওয়া দরকার। প্রথমে জামানত দিতে বলছিল 2 লাখ, পরে বললো যে না তুমি জামানত দিবা 3 লাখ। নতুন জামানতের নির্দেশ দিবে কত বিধিতে? 3 বিধিতে। তো যদি সে নতুন জামানত দিতে ব্যর্থ হয় তাহলেও তাকে গ্রেফতার করবে কততে? 4-এ। অর্থাৎ 2 এবং 3-এর যে কোনো একটা করতে যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে আটক করবে কত বিধিতে? 4 বিধিতে। তাহলে আপনি খুব সহজে মনে রাখেন, এটা জটিল কিছু না। জটিল ভাবলে জটিল। যে রায়ের পূর্বে আটকের আবেদন করবে কে? বাদী। কি মামলায়? অর্থের মামলায়। যদি বিবাদী হেরে যাওয়ার আশঙ্কায় পালায় চলে গেছে, পালানোর উদ্যোগ নিছে, তার সয় সম্পত্তি হস্তান্তর কি করে ফেলছে, তাহলে সে রায়ের পূর্বে আটকের আবেদন করবে কততে? 38-4। সাথে সাথে আবেদন করলে গ্রেফতার করবে না, আগে তাকে কারণ দর্শানো নোটিশ দিবে বিবাদীর 38-1-এ। কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলবে 38-2-এ। 2 যদি ব্যর্থ হয় আটক। 2 দিছে তাহলে তো আর 2 জামানত দিছে, আটক করবে না। নতুন জামানত নতুন জামানত প্রদানের নির্দেশ যদি কোনো ক্ষেত্রে দেয়, সেটাও যদি দিতে কি হয়? ব্যর্থ হয়, তাহলেও তাকে আটক করবে 38-এর কততে? 4। বুঝছেন? এই হলো মোটামুটি রায়ের পূর্বে আটকের কাহিনী। এখন দেওয়ানি কারাগারে আটক, এখন আমার আটক রাখবে কতদিন? মানে আমি যে রায়ের পূর্বে আটক তো করলো, কারণ আমার কি আজীবন আটক রাখবে না আমার কি কোনো সময়সীমা আছে? আছে, দেখেন। দেওয়ানি কারাগারে আটক, বিবাদী উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে আদালত তাকে পর্যাপ্ত অঙ্কের টাকা
বা অন্য কোনো সম্পত্তি আদালতে জমা দেওয়ার আদেশ দিবে। জামানত দিতে ব্যর্থ হলে আদালত তাকে, আন্ডারলাইন করবেন, 6 মাসের বেশি সময়ের জন্য দেওয়ানি কারাগারে আটক আদেশ দিবে না। তাহলে সর্বোচ্চ আটক রাখা যাবে কতদিন? 6 মাস। যদি মকদ্দমার মূল্যমান 50 টাকার বেশি না হয় সেক্ষেত্রে কত? 6 সপ্তাহ। ওই যে এর আগে আমরা পড়ছিলাম আপনাদের ওই যে 58 ধারায়, মনে আছে কিনা, যে 50 টাকা পর্যন্ত 6 সপ্তাহ, 50 টাকার বেশি হলে কত? 6 মাস। এই সেম কেস, যদি মামলাটা ওই অর্থের মামলাটা হয় 50 টাকার বেশি, তাহলে রায়ের পূর্বে তারা আটক রাখবে সর্বোচ্চ কতদিন? 6 মাস। আর মামলাটা যদি হয় 50 টাকা পর্যন্ত, তাহলে কত? বুঝছেন? এই হলো আপনার রায়ের পূর্বে আটকের A to Z। আটক গ্রেফতার একই, আটক বা গ্রেফতার একই। তাহলে সম্পত্তিকে আটক করা যায় না, আটক করে কি? ব্যক্তিকে, ব্যক্তিকে, ব্যক্তিকে। সম্পত্তির করে ক্রোক, সম্পত্তির করে ক্রোক। এবার আমি যখন কথা বলবো আমার কথা শুনবেন, এর ব্যত্যয় হলে আপনি বুঝবেন না। খুব সিম্পলি বুঝাচ্ছি, বাসায় বসে এই যে আমি যে কথাগুলো বলতেছি এই জিনিসগুলো আপনার বাসায় বসে প্রথমত মনোযোগ দিয়ে নিজের বুঝতে হইলে 4-5 ঘন্টা লাগবে, আপনার মাথায় সহজে ঢুকবে না। বুঝতে পারছেন? কারণ আপনারা নানাবিধ কাজে ব্যস্ত থাকেন, কারো নতুন বউ আছে, কারো পুরাতন বউয়ে জ্বালা দেয়, কারো বাচ্চা কাচ্চা আছে, কারো গার্লফ্রেন্ড আছে, নানাবিধ সমস্যা, কারো জীবনে অশান্তি আছে, কিছু না থাকলেই লোডশেডিং আছে। আর তারপরে না হলে আর ভালো লাগে না, এই বুড়ো বয়সে আর কত করবো। এই তো যেহেতু আমার কাছে আসছেন, আমি আপনারে বলতেছি এগুলো চুপচাপ করে শুনেন। আর যদি কেউ লিখতে না পারেন, আশেপাশের জন্য ডিস্টার্ব না করে আমারে বলেন যে আমি পারছি। আর আশেপাশের জন্য আপনার যদি বলে, আপনি বলবেন স্যারের কাছে জিজ্ঞেস করেন, নাহলে আপনিও বুঝবেন না, যে লিখতেছে সেও বুঝেন না, আপনিও বুঝেন নাই। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, 38 1 থেকে 4 বিধি গোল দিবেন অর্থের মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা? এটা আমরা জানি না? জানি। দেওয়ানি কার্যবিধির 38 আদেশ অনুযায়ী বিবাদীকে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ গোল দিবেন কোন স্থাবর সম্পত্তি বা ভূমি সংক্রান্ত মকদ্দমায়, যেমন বাটোয়ারা, নিষেধাজ্ঞার মামলা, ফরক্লোজার, বন্ধকি সম্পত্তি জামানত ফেরত পাওয়ার ক্ষেত্রে মঞ্জুর করা যায় না। আগেই বলছি, শুধু কি মামলা হতে হবে? অর্থের মামলা। অন্য কোনো মামলায় ফরক্লোজার, অন্য কোনো মামলায় কিন্তু এই আটকের আবেদন করা যাবে না। সহজ কথা। অন্য মামলা আমার মনে না রেখে আমি মনে রাখবো শুধু কি? অর্থের মামলা। আর অর্থের মামলার ইংরেজিতে কি বলে? মানি সুট। মানি সুট। কিন্তু অর্থ আদায়ের মকদ্দমায় বিবাদীকে রায়ের পূর্বে গ্রেফতারের আদেশ আদালত মঞ্জুর করতে পারে। আচ্ছা, তারপরে দেখেন, 38 আদেশের 4 বিধির অধীনে আদালত রায়ের পূর্বে বিবাদীকে অনধিক কত? 6 মাস। যারা অনধিক বুঝেন না, অনধিক মানে সর্বোচ্চ। অনধিক মানে কি? সর্বোচ্চ। তাহলে রায়ের পূর্বে আটক রাখতে পারবে সর্বোচ্চ কতদিন? 6 মাস। এখন আমরা রায়ের পূর্বে আটকের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটু প্রতিকার। প্রতিকার হলো যে বাদী রায়ের পূর্বে আটকের আবেদন করছে, বাদী বলল যে ওনার বিবাদী সহায় সম্পত্তি সব বিক্রি করে বিদেশে চলে যাচ্ছে, তারে আটক করেন, তারে কারণ দর্শাতে নির্দেশ দেন, তারে জামানত দিতে বলেন। আদালত বাদীর কোনো কথা শোনে নাই, আদালত বাদীর দরখাস্ত খারিজ করে দিছে। বাদীর দরখাস্তটা করবে কততে? 38 আদেশের 4-এ। তাহলে বাদীর 38 আদেশের 4-এর দরখাস্ত যদি খারিজ করে দেয়, মানে বাদীর কথা আদালত শোনে নাই, তাহলে এটা হলো একটা আপিল অযোগ্য আদেশ। তাহলে প্রতিকার কি? রিভিশন। আপিল অযোগ্য আদেশ হলে কি? রিভিশন। বুঝছেন? আর যদি বাদীর কথা শুনা বিবাদীরা আটক করে, 38 আদেশের 4-এর দরখাস্ত মঞ্জুর হয়েছে, মঞ্জুর হইলে আটক করছে কারে? বিবাদীরে, তাহলে বিবাদীর প্রতিকার আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। তাহলে প্রথমে শুনে রাখেন যে 38 আদেশের 4-এর দরখাস্ত যদি না মঞ্জুর হয়, তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। আর 38 আদেশের 4-এর দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে তো বাদী যা চাইছে পেয়ে গেছে, তাহলে সংক্ষুব্ধকে বিবাদী, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল, কারণ 38 আদেশের 4 একটা কি? আপিলযোগ্য আদেশ। বুঝছেন? আর একটু বাকি আছে, দেখেন। আচ্ছা, আর একটু বাকি আছে হলো ওই যে 38 আদেশের 2-এ তারে বলে তুমি কারণ, 38 আদেশের 1-এ বলে কারণ দর্শাও, কারণ দর্শাতে ব্যর্থ হলে তারে কি দিতে বলে? জামানত দিতে বলে। 2-এ জামানত দিতে বলে, তাহলে জামানত দিয়ে যদি সে দিতে না চায়, এটা আপিলযোগ্য আদেশ। তাহলে 38 আদেশের 2-এর বিরুদ্ধেও প্রতিকার কি? আপিল। ধরেন জামানত দিছে, তারে নতুন জামানত দিতে বলছে, সে নতুন জামানত দিতে চাচ্ছে না, ব্যর্থ না, সে নতুন জামানত দিতে কি চাচ্ছে না, সংক্ষুব্ধ, তাহলে তারও প্রতিকার কি? আপিল। তাহলে 38 আদেশের 2, 38 আদেশের 3, 38 আদেশের 4, চারটা কখন আপিল যোগ্য? যখন সেটা কি হয়? মঞ্জুর হয়। যখন সেটা মঞ্জুর হয়, মানে 4-এর আদেশ যদি বিবাদীর এগেইনস্টে যায়, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল। তাহলে এই যে দেখেন, আপিল দায়ের 38 আদেশের 2 বা 3 বিধির অধীন জামানত প্রদানের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এই আপিলটা কে করবে ভাই? 38 আদেশের 2, 3-এর আদেশ কার বিরুদ্ধে যায়? বিবাদীর বিরুদ্ধে যায়, তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল।
কারণ এটা 43 বিধির অধীন, এটা 43 বিধি না, 43 আদেশের অধীন। বিধি কেটে লেখেন 43 আদেশের অধীন আপিলযোগ্য আদেশ। ওই যে অর্ডার 43 রুল দিয়ে কাজ নাই, অর্ডার 43 মনে রাখেন, রুল 1। এই নাইম গাজী, তাহলে 38 আদেশের 2 বা 3 বিধি কি আদেশ? 2 বা 3 বিধি আপিলযোগ্য আদেশ। এই আপিলটা বাদী করবে না বিবাদী? বিবাদী। 2-তে তো জামানত দিতে বলে কারে? বিবাদী রে। নতুন জামানত দিতে বলে 3-এ কারে? বিবাদী রে। তাহলে প্রতিকার কি? আপিল। আর এই 2 বা 3 বিধি যে আপিলযোগ্য আদেশ, এটা কত আদেশে আছে? 43 আদেশ। আপিলযোগ্য যে আদেশ, এই কথাটা বলা আছে কোথায়? 43 আদেশ। এখন দেখেন, 2 বা 3 বিধির অধীন জামানত প্রদানে ব্যর্থ হলে আদালত 38 আদেশের আন্ডারলাইন করবেন 4 বিধির অধীন দেওয়ানি কারাগারে 6 মাসের আটকের আদেশ দিতে পারে। এটা তো আমরা জানি। 2-3-এ ব্যর্থ হলে তারা আটক আদেশ দিতে পারে দেওয়ানি কারাগারে কতদিন? 6 মাসের। দেওয়ানি কারাগারে কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটকের আদেশ হলো গোল্ডেন আপিল যোগ্য। তাই 38 আদেশের অধীন আদালত বিবাদীকে দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটকের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে বিবাদী আপিল দায়ের করতে পারে। এই আপিলটা আপিলযোগ্য আদেশ বা এই কথাটা বলা আছে 104 ধারায়। তো আপনারা যারা কম পারেন তারা এই জাস্ট আপিলযোগ্য আদেশটা মনে রাখেন। কোথায় আছে মনে রাখার দরকার নাই, আগে মনে রাখবেন 38 আদেশের 2, 3, 4, এই 3টা কি আপিলযোগ্য আদেশ। বাট 4টা আপিলযোগ্য যদি বিবাদীর বিরুদ্ধে যায়। আর যদি বাদীর বিরুদ্ধে যায় তাহলে আবার আপিলযোগ্য না, তাহলে বাদী করবে কি? রিভিশন। সো নিচে একটু লেখেন। আচ্ছা লেখা লাগবে না এই জায়গা। আচ্ছা একটু লেখেন যে আদেশ 38 বিধি 4, আদেশ 38 বিধি 4 এর দরখাস্ত নামঞ্জুর। আদেশ 38 বিধি 4 এর দরখাস্ত নামঞ্জুর সমান লেখেন রিভিশন। সমান লেখেন রিভিশন, ব্র্যাকেটে লেখেন বাদী যাতে বুঝতে পারেন। এই 38 আদেশের 4-এর দরখাস্তটা কে করে? বাদী করে। তাহলে নামঞ্জুর যদি করে তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে বাদীর প্রতিকার কি? রিভিশন। আর 38 আদেশের 4-এর দরখাস্ত বাদী করছে, বাদীর দরখাস্ত যদি মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল। তাহলে 38 আদেশের 4-এর দরখাস্তটা আপিলযোগ্য আদেশ তখনই যখন ওই দরখাস্তটা মঞ্জুর হয়েছে। আর না মঞ্জুর হইলে আপিলযোগ্য না, তখন এটা কি? রিভিশন। আচ্ছা অতঃপর আর একটা কথা দেখেন, রিভিশনের আর একটা কথা আছে দেখেন। 38 আদেশের 1 বিধির অধীন রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ হলো আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে রিভিশন করা যেতে পারে। এটা দরকার নাই। এটা কি কি রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আদেশ হলো আপিল অযোগ্য আদেশ, এটা ঠিক না। এটা হচ্ছে যে ওই যে যদি একে কারণ দর্শানোর আদেশ দেয়, এক তো আপিলযোগ্য আদেশ না, সো এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। একে তো কখনো পরোয়ানা দেয় না, পরোয়ানা দেয় কততে? 38 আদেশের 4-এ। তো এই জায়গার কথাটা ঠিক নাই। তাহলে আমরা অনেক আলোচনা করছি, অনেক গভীরের কথা পড়ে ফেলেছি, বাট এখান থেকে সর্বসাকুল্যে প্রশ্ন আসছে 2015 সালে একবার। এবং কি প্রশ্ন আসছে দেখেন, আশা করি আপনারা পারবেন। এই যে দেখেন, কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে? কোন মামলায়? কোন মামলায়? অর্থের মামলায়। বাটোয়ারা, নিষেধাজ্ঞা বা ফরক্লোজারের মামলায় করতে পারে না। এখন আপনাদের যারা এই পড়া কম বুঝেন, আমি তো এখানে বোঝানোর চেষ্টা করলাম, কম বুঝলে প্রশ্ন করবেন। আর বাসায় গিয়ে এই যে লেকচারটা দিলাম এটা আবার ভালোভাবে ঠান্ডা মাথায় শুনবেন, যাবতীয় দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে এটা শুনবেন, তাহলে একবারে বুঝে যাবেন। তাহলে আমি একটু আপনাদের এই মুহূর্তে জিজ্ঞাসা করি, বা আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কার কোনো প্রশ্ন আছে কিনা। অনলাইন অফলাইন মিলিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, তারপরে আমি আপনাদের প্রশ্ন করি। দ্রুত করেন, দ্রুত বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? আমি অ্যাকচুয়ালি ক্লাসের শুরুতে আমি ছিলাম না নেটে। আমার একটু কথা ছিল, কিন্তু ক্লাসের বিষয় না, একটু অন্য ব্যাপারে। একটু বলবো কি অন্য আমি? ব্যাপারে অন্য সময় বলতে হবে, এখন একটু পরে স্যার বলেন এক আমার সাথে। মিনিটের বেশি নেব না। পার্সোনালি বলেন, অন্য ব্যাপারে এখানে করেন না, এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্ন করেন। স্যার না, এই ব্যাপারে কোনো আচ্ছা তাহলে সমস্যা নেই। চুপ হয়ে যান, এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে সেটা করেন।
এই আপনারা এই মুহূর্তে যারা সামনে যারা আছেন অফলাইনে, আপনাদের কোনো প্রশ্ন নাই? বোঝেন নাই কে কে? মাথায় ঢোকে নাই কার কার? এইটা বলেন আমারে, কে কে বোঝেন নাই? কিছুই মাথায় ঢোকে নাই কার? এ দিনেশ, বুঝছেন? এই দিনেশ মাইক্রোফোনটা দেন। এ পিপাস ভাই, ও জায়গা বসা কে? ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। খায় না কিছু আবার দূর হ এই কথা শোনা যাবে, বলেন। ওই দিনেশ, আচ্ছা স্যার জুনাইরা আপনার আমি প্রশ্ন নিচ্ছি আগে, স্যার দিনেশ প্রশ্ন করুন, আমি বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে রায়ের পূর্বে গ্রেপ্তার, এই গ্রেপ্তারটা হলো শুধু গ্রেপ্তার কি আগে তাই বলেন আমারে। গ্রেপ্তার 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 শুধু দিনেশদা অর্থের ভলিউমটা একটু বাড়ায় দেন। হ্যাঁ বলেন। রায়ের পূর্বে গ্রেপ্তার শুধু অর্থের মামলায়। হ্যাঁ আর এই যে যে কোরকের কথাটা বলছে, হ্যাঁ, কোরকলো ওই অর্থের মামলা হতে পারে, আবার অন্য অন্য মামলা। ক্রোককে আমরা এখনো পড়ছি না আপনি কোরক আর ওই যে আমাকে বুঝাই না? দিলেন না। ক্রোক তো এখনো পড়ি নাই। 94 শুনেন, 94 এতে আপনি আর বুঝাই গেছেন, শোনেন, 94 খতে বুঝাই গেছেন, বিতি বুঝাইছেন আপনি। সেই আমি ওইভাবেই করতেছি স্যার। শোনেন, ক্রোক রিলেটেড কোনো কথা বলছি এখনো? না যা পড়ছি, আমি সবসময় আপনাদের একটা কথা বলছি যে আমি যখন লেকচার দিচ্ছি, তখন মনে করবেন যে আমি যে বিষয় পড়াচ্ছি এই বিষয়ে আপনি প্রথম শুনছেন। ক্রোক আপনার মাথায় জীবনও নাই, ওইটুক মাথায় থেকে ফেলে দেন। এবং আমি আপনার প্রশ্ন করছি আটক রিলেটেড কোনো প্রশ্ন আপনার আছে কিনা? ক্রোক আমি তো পড়বই, না স্যার আমার নাই। আপনার নাই। এই পিছনে লুৎফর সাহেব, কানিস ফাতেমা, কলিপাল, রকিবুল সাহেব, আপনারা কোথায় বোঝেন নাই বলেন? লজ্জা সমের কোনো বিষয় না, কোথায় বোঝেন না আমার বলেন, জানান আমারে, দ্রুত জানান, সময় কম। লজ্জা নাই কি? কোথায় কি বোঝেন নাই বলেন? বাসায় যে রেকর্ড শুনবেন। আচ্ছা, মদিনা সুলতানা বলবেন যে না বুঝে কি বিপদে পড়বো নাকি, আবার বেশি কথা বলবো না, বলেন কোথায় বোঝেন নাই। আচ্ছা জুনাইরা, অনলাইনে জুনাইরা কি প্রশ্ন করবেন করেন। সালামালাইকুম স্যার। স্যার, বিধি 3-এ নতুন জামানত প্রদানের নির্দেশ কি কারণ দর্শাতে ব্যর্থ হইলে দিবে? না, কারণ দর্শাতে ব্যর্থ হলে তো জামানত দিল। জামানত দেওয়ার পরে ধরেন জি। 2 লক্ষ টাকা জামানত দিতে বলছে, পরবর্তীতে আদালতের কাছে মনে হয়েছে যে এই বিবাদীরে আরো জামানত দেওয়া উচিত, তখন আরো বলছে যে তুমি 2 লাখ দিছিলা, ঠিক আছে এখন তুমি 3 লাখ নিবা, নতুন নির্দেশ দিলাম। এখন বিবাদী ওটার বিরুদ্ধে এগ্রিপ্ট, সংক্ষুব্ধ, সংক্ষুব্ধ হইলে তার প্রতিকার আপিল। আর যদি সে নতুন জামানত না দেয় তাহলে তারে করবে আটক, 38-27 কততে 4-এ। বুঝতে পারছেন? আচ্ছা জি। নেন, ছোট করবেন কেন, নেন। 38-3 বিধিতে যে নতুন জামানত দিতে বলছে, হুম, এখন এই নতুন জামানত যদি না দেওয়া হয় তাহলে তো গ্রেপ্তার করতে পারবে স্যার। হ্যাঁ পারবে। কিন্তু এই যে 2 বিধিতে বলছে যে কারণ দর্শাইতে ব্যর্থ হলে, তার মানে এই জায়গায় কি আর 3 বিধি পর্যন্ত যাওয়া লাগবে না? না, তারে কারণ দর্শাইতে বলছে, কারণ দর্শাইতে পারে নাই, জামানত দিতে বলছে 2-তে, জামানত না দিলে তো 2 ব্যর্থতার কারণে 4-এ আটক। আর যখন সে নতুন জামানত দিছে, সরি মানে জামানত দিছে, তাহলে তো তারে আটক করলাম। এখন ভবিষ্যতে তারে আবার ডাইকে বলছে যে তোমারই জামানত দিতে বলছিলাম 5 লাখ, বাট তুমি দিবা 7 লাখ। এখন এইটার বিরুদ্ধে, এটা সে 7 লাখ সে দেয় নাই, তাহলে প্রতিকার কি? 3 ব্যর্থ হয়েছে, তাহলে তারে আটক করবে কত? 4-এ। 4-এ। বুঝছেন নির্মল শোনা? আচ্ছা, তো এখন আমরা দিনেশের ক্রোকে আসি, দেখেন। ভাই ক্রোকের বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আটক ভালোভাবে বুঝেন তাহলে ক্রোক অলরেডি বুঝে গেছেন। কিভাবে? আমি একটু আপনাদের সাথে এইভাবে, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন। ধরেন আটকের আবেদন করা যেত কোন ধরনের মামলায়? শুধুমাত্র অর্থের মামলায় না, ক্রোকের আবেদন অর্থের মামলায়ও করা যায়, যে কোনো দেওয়ানি মামলায় করা যায়। তাহলে ক্রোকটা যে কোনো দেওয়ানি মামলায়, আর আটকটা শুধু কি? অর্থের মামলা। বুঝছেন? আচ্ছা, এরপরে আটকের ক্ষেত্রে বিবাদী পালাই চলে গেছে বা পালানোর কি উদ্যোগ নিছে, অথবা তার সয় সম্পত্তি কি হস্তান্তর করে ফেলছে নাকি, মনে আছে কিনা? আর ক্রোকের ক্ষেত্রে সে মাত্র সহায় সম্পত্তি
হস্তান্তরের উদ্যোগ নিছে, কেবল বেচা কেনার কথা চলতেছে, এখনো বিক্রি করতে পারেন নাই। এই পরিস্থিতিতে বাদী যদি টের পায় তাহলে সে আবেদন করবে বিবাদী সম্পত্তি কিসের জন্য? ক্রোকের জন্য। খুব সহজ কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যে কথা বলতেছিলাম যে আটকের ক্ষেত্রে অর্থের মামলা, ক্রোকের ক্ষেত্রে যে কোনো দেওয়ানি মামলা হতে পারে। আটকের ক্ষেত্রে হচ্ছে সে সয় সম্পত্তি হস্তান্তর করে ফেলছে, আর ক্রোকের ক্ষেত্রে হস্তান্তর করে নাই, মাত্র হস্তান্তরের কি উদ্যোগ নিয়ে এসে এই মুহূর্তে বাদী আবেদন করবে বিবাদী সম্পত্তি ক্রোকের জন্য। তো এই হচ্ছে মূল কথা। এতটুকু যদি বুঝেন, ক্রোক এতটুকুই। তো এইভাবে যদি চিন্তা করেন যে বাদী মামলা করছে অর্থের মামলা, এখন বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তার 5 কাঠা জমি আছে, এটা কেবল বিক্রির কথাবার্তা বলতেছে। এই মুহূর্তে বাদী প্রতিকার কি? ক্রোকের আবেদন করা, নাকি? আর যদি বাদী যখন জানতে পারলো ততদিনে দেখলো যে বিবাদী সম্পত্তি বিক্রি করে ফেলছে, তাহলে বাদীর প্রতিকার কি? আটকের আবেদন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই হলো আটক আর ক্রোকের মধ্যে মূল পার্থক্য। এতটুকু যদি বুঝেন, এখন আমরা একটু মিলাই, আসেন একটু পড়ি যে 38 আদেশের বিধি কত? 5 থেকে 7। রায়ের পূর্বে ক্রোক, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। এবং মনে রাখবেন, ক্রোক করে কি কে জানেন? সম্পদকে। আর আটক করে কাকে? ব্যক্তিকে। এই যে দেখেন, তো এখানে একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিব। দেখেন, 38 আদেশের 6-1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে। আটক এবং ক্রোকের আবেদন যে কোনো পর্যায়ে করা যায়, যে কোনো পর্যায়ে, রায়ের পূর্বে যে কোনো পর্যায়ে। আদালত বিবাদীকে জামানত বা সম্পত্তি হস্তান্তর বা তার সমপরিমাণ অর্থ দিতে আদেশ দিতে পারে যদি বিবাদী তার বিরুদ্ধে জারিকৃত ডিক্রি জারি করে বাধা দান বা বিলম্বিত করার উদ্দেশ্যে তার সম্পত্তির আন্ডারলাইন করবেন সমগ্র বা কোনো অংশ হস্তান্তর করতে উপক্রম করেছে। দেখেন কি করছে? উপক্রম। ইজ অ্যাবাউট টু ডিসপোজ অফ দ্য হোল অর এনি পার্ট অফ হিজ প্রপার্টি। উপক্রম করেছে মানে কি? এখনো কি হস্তান্তর করছে? না, কেবল হস্তান্তর করার কি নিছে? উদ্যোগ নিছে। তারপরে দেখেন, তার সমস্ত সম্পত্তি বা উহার কোনো অংশ আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানা হতে অপসারণের উপক্রম করেছে। ওই একই কথা, অপসারণের উপক্রম করছে, অপসারণ এখনো কি করে নাই। is about to remove the whole or any part of his property from the local limits of the jurisdiction of the court. সেই ক্ষেত্রে আদালত বিবাদীকে নির্দেশ দিতে পারে আদালত নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট টাকা জামানত হিসেবে দাখিল করার জন্য, বা উক্ত সম্পত্তি বা ওর মূল্য ডিক্রি পরিশোধ হওয়ার মতো উপযুক্ত অংশ আদালতের এখতিয়ারে ন্যস্ত করার জন্য, বা বিবাদী কেন জামানত দাখিল করবে না তা কারণ দর্শানোর জন্য। এখন এখানে কয়েকটা কথা একটু লেখেন, আমরা একটু লেখেন 38 আদেশের 5 বিধি। 38 আদেশ বিধি 5। আটত্রিশ আদেশ বিধি 5। একটু লেখেন যে জামানত প্রদান, অবলিক দিয়ে লেখেন কারণ দর্শানো, অবলিক দিয়ে লেখেন কারণ দর্শানো, অবলিক দিয়ে লেখেন ক্রোক। অবলিক ছিলেন তো, আবার সরে ক দিয়েন না। তাহলে 38 আদেশের 5 বিধিতে কি কি আদেশ দিতে পারে আদালত? জামানত প্রদান অথবা কারণ দর্শানো অথবা কি ক্রোক। একটু লেখেন, তারপর আমি ব্যাখ্যা দেবো। বিধি 6 লেখেন, বিধি 6। জামানত দিতে, জামানত দিতে বা কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বা কারণ দর্শাতে ব্যর্থ হলে ক্রোক, ক্রোক আদেশ আর কি। জামানত দিতে বা কারণ দর্শাতে ব্যর্থ হলে ক্রোক। এটুকু লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। জামানত দিতে বা কারণ দর্শাতে ব্যর্থ হলে ক্রোক।
আচ্ছা, তাও এখানে দেখেন আমি একটু আগে আমরা আর রায়ের পূর্বে আটকের বিস্তারিত পড়েছিলাম। আটকের আবেদন করে 38 4-এ, কারণ দর্শানোর নির্দেশ দেয় 1-এ, কারণ দর্শাতে ব্যর্থ হলে জামানত দিতে বলে 2-এ, আর জামানত যদি নতুন জামানত নির্দেশ দিতে বলে কত 3-এ, আর 2-3-এ যদি ব্যর্থ হয় তাহলে আটক করে কততে 4-এ। মনে আছে? তো এই ক্ষেত্রে রায়ের পূর্বে ক্রোকের আবেদন করে 38-5-এ, কততে বলেন? 38-5-এ। এখন বিধি 5-এ যদি বাদী দরখাস্ত করে তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবে? আদালত যদি বাদী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে, আদালত ইচ্ছা করলে সরাসরি ক্রোক আদেশ দিতে পারে, অন্য প্রকার আদেশ তারা সরাসরি ক্রোক, অথবা উনি ক্রোক আদেশ না দিয়ে জামানত দিতে বলতে পারে যে বিবাদী তুমি জামানত দিবা এত টাকা। জামানত দিতে ব্যর্থ হইলে কেন জামানত দিবে নাকি কারণ দর্শাইতে বলতে পারে। আগেরটাই ছিল আগে কারণ দর্শানো পরে জামানত, মনে আছে কিনা? আর এই জায়গা হলো আগে সরাসরি বলছে কি জামানত দিবা, আর জামানত দিতে যদি ব্যর্থ হোক কেন দিবা না, এই কি কারণ দর্শক। বুঝছেন? এই দুইটা ছাড়া সরাসরি কি ক্রোক আদেশও দিতে পারে। এখন ধরেন আদালত জামানত দিতে বলছে, সে জামানত যদি না দেয়, কারণ দর্শাইতে বলছে, কারণ কি না দেয়, এখন তাহলে এই যে দেখেন 6-এ বলছে জামানত বা কারণ দর্শাতে ব্যর্থ হইলে কি ক্রোক। তো এখানে আমি একটু হালকা একটু আপনাদের ভুল বুঝতে পারেন যে জামানত দিতে ব্যর্থ না হইলে ক্রোক, কারণ দর্শাতে ব্যর্থ হইলেও কি ক্রোক। এমন না যে জামানত দিতে ব্যর্থ হইলে কারণ দর্শাইতে বলবে, আগেরটার মতো না। এই জায়গায় জামানত দিতে ব্যর্থ হইলে কি ক্রোক, অথবা কারণ দর্শাতে ব্যর্থ হইলেও কি ক্রোক। তাহলে বাদী হিসেবে দরখাস্তটা করতে হবে 38 কততে 5-এ। 5-এ যদি দরখাস্ত করে তাহলে তাকে সরাসরি ক্রোক করতে পারে বিবাদী সম্পত্তি, অথবা কি জামানত দিতে বলতে পারে, অথবা কি কারণ দর্শাতে বলতে পারে। এবং যদি সে জামানত দিতে ব্যর্থ হয় বা যদি সে কি ক্রোক করতে যদি সে কারণ দর্শাইতে ব্যর্থ হয় তাহলে আদালত বিবাদী সম্পত্তি কি করবে ক্রোক করবে 38 কততে 6। বুঝতে পারছেন? এই হলো কথা। তো এখন আমরা একটু পড়ি, দেখেন জেনে রাখা ভালো যে আদালত অনুরূপ নির্দেশ না দিলে যে সম্পত্তি ক্রোক করা আবশ্যক গোল দিবেন বাদীকে উহা বা উহার আনুমানিক মূল্য নির্দিষ্ট করে দিতে হবে। মানে বাদী তো আবেদন করছে এই অর্ডার বিবাদীর অমুক সম্পত্তি ক্রোক করা হোক, কোন সম্পত্তি ক্রোক করবে এটা নির্দিষ্ট করে দিবে কে? বাদী। এবং উহার আনুমানিক কি মূল্য, যে এই সম্পত্তির আনুমানিক মূল্য কত। আদালত উক্ত আদেশের সাথে এইরূপ নির্দিষ্ট সম্পত্তির সমগ্র ব্যবহার কোনো অংশ শর্ত সাপেক্ষে ক্রোকের আদেশ দিতে পারে। এখন এখানে যে কথা আছে যে জামানত দাখিল না করার কারণ দর্শাইতে ফলাফল, এগুলা মোটামুটি আমরা জানি। এই যে আমি যতটুকু লেখাইছি 38-5 আর 6 এইটুকু মনে রাখলে বাকি টুক হয়ে গেছে। আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটুকু পড়ি যে ক্ষয়ের বিরুদ্ধে 50,000 টাকা অর্থ আদায়ের মামলা দায়ের করেছে। কত টাকা? 50,000 টাকা। খ হচ্ছে মামলার বিবাদী আর ক হচ্ছে কি বাদী। খ কে 50,000 টাকা না দেওয়ার উদ্দেশ্যে তার মানে ক্ষয়ের একমাত্র 3 কাঠা জমি বিক্রয় করে গোল দিবেন দিচ্ছে মানে কি এখনো কি দেয় না, মাত্র অ্যাটেম্পট নিছে। যদি আদালতের ডিক্রি জারির মাধ্যমে ক কে 50,000 টাকা দিতে হয় তাহলে চূড়ান্ত ডিক্রি হওয়ার আগে আদালত খ কে 3 কাঠা জমি কিসের আদেশ দিবে? ক্রোকের আদেশ দিবে। আর বাদী যদি জানতো যে খ অলরেডি 3 কাঠা জমি বিক্রি করে ফেলছে তাহলে বাদী কিসের আবেদন করতো? আটকের। বুঝছেন? তাহলে সম্পত্তি যদি হস্তান্তর করে ফেলে তাহলে কিসের? আটকের। আর হস্তান্তর করার কি উদ্যোগ নিছে তাহলে কিসের? ক্রোকের। বুঝতে পারছেন? আর আটকের আবেদন করে 38 কততে 4-এ, আর ক্রোকের আবেদন করে 38 কততে 5-এ। জেনে রাখা ভালো। দেখেন রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আবেদনে বাদী যে সম্পত্তি ক্রোক করা প্রয়োজন এবং সেটার আনুমানিক মূল্য উল্লেখ করা প্রয়োজন, এটা তো আমরা জানি নাকি। দেওয়ানি কার্যবিধির 38 আন্ডারলাইন করেন 6-1 বিধির অধীন আদালত রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে। এখানে একটা জিনিস দেখেন, ক্রোকের আদেশ কিন্তু 5-এও দিতে পারে 6-এও পারে। আপনি দরখাস্তটা যারা সিভিল প্র্যাকটিস করেন দরখাস্ত আপনি 38-5-এও দিতে পারেন, 38-6-এও দিতে পারেন। বাট আপনি যদি এটা চান যে আমি সরাসরি ক্রোক চাই তাহলে আপনাকে দরখাস্ত করতে হবে কততে 5-এ। আমি সরাসরি ক্রোক চাইছি, দেখবা না দেখ তার এখতিয়ার, অন্য কিছু দিতে পারে। বাট সরাসরি যদি আমি ক্রোক চাই তাহলে দরখাস্ত করতে হবে 38-5-এ। আর এছাড়া ইচ্ছা করলে 38-6-এও দরখাস্ত করা যাবে। আমরা যখন লিখিততে মুসাবিদা পড়বো তখন আমরা জানতে পারবো। এখন দেখেন যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন
তারা এই মুহূর্তে যে আমরা কখন কোন ধরনের মামলায় আটক করে কোন ধরনের মামলায় প্রয়োগ করে এই ব্যাপারটা যখন বুঝবেন, আমরা যখন লিখিততে যাব তখন আপনি এই যে বুঝে ফেলছেন তখন ওই লিখিতর সময় ওই পড়াটা দ্রুত আমরা ধরতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, যে ক্ষেত্রে জামানত প্রদান করা হয় বা মকদ্দমা খারিজ হয় সেক্ষেত্রে ক্রোক আদেশ অপসারণ হবে। 3টে স্টার দেন। 38 আদেশের 9 বিধিতে বলছে যে জামানত যদি আমার সম্পত্তি ক্রোক করছিল, আমি জামানত দিয়ে দিছি, তাহলে ক্রোক আদেশ কি? মানে ক্রোক আদেশ আর থাকবে না, প্রত্যাহার। অথবা যে কোনো কারণে বাদীর যে কোনো ত্রুটির কারণে মামলা কি হয়েছে? খারিজ হয়েছে। বাদীর ত্রুটির কারণে যদি মামলা খারিজ হয় তাহলে ক্রোক আদেশ আর থাকে না বাদীর পক্ষে। বুঝছেন? মামলা খারিজ হয় কখন মনে আছে? মামলা খারিজ হয় বহু কারণে। ওই বাদীর ত্রুটির কারণে খারিজ হয়, ওই যে 9 আদেশের 2, 3, 5, 8 মনে আছে। তারপরে আছে 11 আদেশের 21, 17 আদেশে হয় ওই যে আপনি ই না দিতে পারলে, অ্যাডজনমেন্ট কস্ট না দিতে পারলেও কি হয়? খারিজ হয়। তাহলে যদি কোনো কারণে মামলা যদি কি হয়? খারিজ হয়, তাহলে বাদী তার পক্ষে যে আটক আদেশ পেয়েছিল, বাদী তার পক্ষে যে ক্রোক আদেশ পেয়েছিল, এই সকল আদেশ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ক্রোক আদেশ প্রত্যাহার আছে 38 আদেশের কত বিধি? 9 বিধি। এবং ক্রোক আদেশ কেন প্রত্যাহার হয়? যদি জামানত দিয়ে দেয় অথবা মকদ্দমা কি হয়? খারিজ হয়। বুঝছেন? এরপরে দেখেন, আদালত কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারে না যদি উক্ত কৃষি পণ্য কৃষকের দখল থাকে। বিবিআই 38 আদেশের 12 বিধি। 3টে স্টার দেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কৃষি পণ্য আটক তো না, কৃষি পণ্য ক্রোক। কোন ধরনের পণ্য ক্রোকের আদেশ দিতে পারে না? কৃষি পণ্য। যদি কৃষি পণ্য কার দখলে থাকে? কৃষকের দখলে থাকে। 38 আদেশের কত বিধি? 12 বিধি। 38 আদেশের 12। আমরা সর্বশেষ আর একটা বিধি পড়বো, দেখেন, স্মল কজ আদালত। স্মল কজ আদালত মানে ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালত রায়ের পূর্বে বল দিবেন স্থাবর সম্পত্তি আটকের আদেশ দিতে পারে না। আটকের মানে এই জায়গায় আটক বলতে বোঝাচ্ছে ক্রোক। ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে না। এখন যদি বলেন স্যার ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালত কি? ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালত হলো যে 12,000 তারপরে 25,000 টাকা পর্যন্ত মামলা বা 20,000 টাকা পর্যন্ত মামলা একটা নির্দিষ্ট আদালতে হবে। ওই আদালতটি কি বলে? ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালত। তো যদি কোনো মামলা ক্ষুদ্র এক্তিয়ার সম্পন্ন আদালতে হয়, সে কিন্তু এই স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারবে না। তবে স্থাবর সম্পত্তি পারবে না, তার মানে কি? অস্থাবর পারবে। আইন হলো এরকম জিনিস, আইন এই জায়গা বলছে স্থাবর সম্পত্তি পারবে না, অস্থাবর সম্পত্তি রিলেটেড কোনো কথা বলে নাই। তার মানে কি? অস্থাবর সম্পত্তি পারবে। বুঝছেন? পারবে এই কথা লেখার দরকার নাই। যদি কোথাও বলা থাকে পারবে না, তাহলে ওইটুক পারবে না। আর যার ব্যাপারে নিষেধ নাই সবকিছু কি পারবে। তাহলে এটা ভিভিআই যে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত কোন ধরনের সম্পত্তি ক্রোক করতে পারবে না? স্থাবর সম্পত্তি। বাট কোন ধরনের সম্পত্তি ক্রোক করতে পারবে? অস্থাবর সম্পত্তি। এই কথাটা বলছে 38 আদেশের কত বিধি? 13 বিধি। 38 আদেশের 13। তাহলে আমরা একটু মিলাই দেখেন, ক্রোক সম্পর্কে বলছে 38 আদেশের 5 থেকে 13 নাকি? এর মধ্যে আমি দরখাস্ত 5-এও দিতে পারি, দরখাস্ত কি 6-এও দিতে পারি। 5-এ যদি দরখাস্ত দেয় জামানত দিতে বলবে অথবা কারণ দর্শাতে বলবে অথবা সরাসরি ক্রোক। আর জামানত দিতে ব্যর্থ হলে অথবা কারণ দর্শাতে ব্যর্থ হলে ক্রোক করবে কততে? 38 আদেশের কততে? 6 নাকি ভাই? আর ক্রোক আদেশ প্রত্যাহার হবে 38 আদেশের কততে? 9 যদি জামানত দিয়ে দেয় অথবা কি মামলা খারিজ হয় নাকি? আর কৃষকের দখলে যদি কৃষি পণ্য থাকে তাহলে ক্রোক করা যাবে না। 38 আদেশের কত? 12। আর ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত স্থাবর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিতে পারবে না। তবে কি পারবে? অস্থাবর সম্পত্তি পারবে। এখন বাকি থিওরি একই রকম। ওই যে আমরা ওখানে পড়ছিলাম যে রায়ের পূর্বে আটকের আবেদন যদি মঞ্জুর হয় তাহলে বিবাদী করতে পারতো কি? আপিল। আর রায়ের পূর্বে আটকের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে বাদী প্রতিকার কি? একই কথা ক্রোকের ক্ষেত্রেও। ক্রোকের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে বাদীর প্রতিকার রিভিশন। আর ক্রোকের আবেদন যদি মঞ্জুর হয় তাহলে বিবাদী প্রতিকার কি? আপিল। তার মানে ক্রোকের আবেদন মঞ্জুর একটা আপিলযোগ্য আদেশ। এই যে একটু দেখি দেখেন যে
38 আদেশের 6 বিধির অধীন রায়ের পূর্বে ক্রোক আদেশ অ্যান্ড অর্ডার অ্যালাউইং অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট হলো আপিলযোগ্য আদেশ। মানে ক্রোক যদি করে ফেলে তাহলে এগ্রিভড কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার কি? আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। কিন্তু দেখেন, রায়ের পূর্বে ক্রোকের আবেদন প্রত্যাখ্যান করা হলে, আন্ডারলাইন করেন, রায়ের পূর্বে ক্রোকের আবেদন করে কে? বাদী। তার আবেদন কি করতে? প্রত্যাখ্যান করা হলে আপিল যোগ্য আদেশ না, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু কি করা যাবে? রিভিশন করা যাবে। তাহলে দুইটা কিন্তু একই জিনিস। আমি আটক করি আর ক্রোক করি, আমার আবেদন যদি নামঞ্জুর হয়, বাদীর আবেদন নামঞ্জুর হলে বাদীর প্রতিকার কি? রিভিশন। আর বাদীর আবেদন যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। বিবাদীর প্রতিকার কি? আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। তো এই হচ্ছে আপনার রায়ের পূর্বে আটক আর ক্রোকের মানে বিস্তারিত। এবং যদি আপনাকে বলে যে রায়ের পূর্বে আটক আর রায়ের পূর্বে ক্রোকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব সিম্পল, এভাবে চিন্তা করেন। রায়ের পূর্বে আটক আছে 94A, ক্রোক আছে 94B। রায়ের পূর্বে আটক সম্পর্কে আলোচনা করছে 38 আদেশের 1 থেকে 4 বিধি, আর ক্রোক সম্পর্কে 5 থেকে 13 বিধি। রায়ের পূর্বে আটক শুধুমাত্র অর্থের মামলায় নাকি, আর রায়ের পূর্বে ক্রোক যে কোনো দেওয়ানি মামলা। রায়ের পূর্বে আটক হলো যে যখন বিবাদী মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় নিজে পালায় চলে গেছে বা পালানোর উদ্যোগ নিছে, নাইলে তার কোনো সয় সম্পত্তি হস্তান্তর করে ফেলছে, তখন হচ্ছে বাদী আবেদন করবে কি? রায়ের পূর্বে আটকের, নাকি ভাই? আর যখন যে কোনো ধরনের দেওয়ানি মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় বিবাদী তার স্থাবর সম্পত্তি, যে কোনো ধরনের সম্পত্তি, নট স্থাবর, স্থাবর অস্থাবর উভয়, হস্তান্তরের মাত্র কি নিছে? উদ্যোগ নিছে, এই পরিস্থিতিতে আবেদন করতে হবে কিসের? রায়ের পূর্বে কিসের? ক্রোকের, নাকি? রায়ের পূর্বে আটক যদি করে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, 50 টাকার বেশি হলে 6 মাস, 50 টাকার সমান হলে কত? 6 সপ্তাহ, মনে আছে? কিন্তু ক্রোকের এ জায়গা কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, বলে নাই যে কতদিন ক্রোক করবে, বুঝছেন? ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত রায়ের পূর্বে আটক করতে পারে, কিন্তু ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত রায়ের পূর্বে স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে না, কিন্তু কি অস্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে। আর যেটা মিল আছে সেটা হলো রায়ের পূর্বে ক্রোক বা আটক বাদী যদি আবেদন করে, বাদীর আবেদন নামঞ্জুর হইলে বাদী প্রতিকার রিভিশন, আর মঞ্জুর হইলে বিবাদী প্রতিকার কি? এই তো কথা। এই হলো আপনার রায়ের পূর্বে ক্রোক আর রায়ের পূর্বে কি বলেন। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন। রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোন সম্পত্তি ক্রোক বর্ণিত আছে কোথায়? 38 আদেশের বিধি কত বলেন? 5। এ জায়গা আছে 21 আদেশ বিধি 54, এখানে তো আছে ডিক্রি জারি, ওটা না। তারপর 21 আদেশ 32, এটা রায়ের পূর্ব রিলেটেড কিছু না। তারপরে আছে 38 আদেশের বিধি 4, এই 4-এ তো আর ক্রোক নাই, 4-এ আছে কি? গ্রেফতার বা আটক। সো উত্তর কত? 38 আদেশের 5। এখন আপনারা যারা একটু এই রোমান হরফের লেখা বুঝেন না, তাদের জন্য এই ধরনের দেয় যাতে আপনারা সহজে বুঝতে না পারেন আর কি। তাহলে এখানে উত্তর হবে 38 আদেশের কত বিধি? 5 বিধি। এরপরে আমরা চলে আসি, দেখেন 2 নাম্বার প্রশ্নটা। একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারে না? কৃষকের ফসল, যদি কৃষকের কিসে থাকে? দখলে থাকে, বুঝছেন? তারপরে দেখেন কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য না? কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য না? জমি, কোম্পানির শেয়ার, ব্যাংকের টাকা, জমির ফসল। কোনটা? জমির ফসল। জমির ফসল কিন্তু রায়ের পূর্বে ক্রোকযোগ্য না। দয়া করে সবাই জানালা দরজা আটকে দিন। কি বলেন, কি প্রশ্ন আছে বলেন। স্যার ওই যে ক্ষুদ্রতর ওই যে ক্ষুদ্র এখতিয়ার সম্পূর্ণ আদালতে ওই 25,000 টাকা তো দেওয়ানি আদালতে সহকারী জজ দেয় মনে হয়, আর ওই যে সিনিয়র সহকারী কত, যুগ্ম জেলা জজ কত, এটা আমি ক্লিয়ার এটা না কি আপনার দরকার? স্যার, অনেক সময় তো প্রয়োজন হয়। দড়ির তো গলায় দড়ি নিবেন, গলায় দড়ি নেওয়ার এখন দোকানদারে যে বললেন আমার পিঙ্ক কালারের দড়ি দিবেন, এটা আপনার এই মুহূর্তে দরকার নাই।
আর যদি দরকার হয় ক্লাস শেষে জি বললেন, স্যার। আলাদা ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত আইন আছে 1887, যা বুঝাই স্যার আপনারা তাহলে প্রশ্ন করেন তার বাইরে থেকে। আমি যা স্যার বুঝাইছি এর মধ্যে তাহলে থেকে কোনো প্রশ্ন আছে নাকি বলেন? স্যার তাহলে এইখানে কি আমি ওইটাই মানে 25,000 টাকা ইয়ে করে নেব, মানে এইভাবে ধরবো না কি ধরবো বুঝতে পারছি না। আচ্ছা আপনি বলেন আটক আর ক্রোকের পার্থক্য কি বলেন? স্যার আটক তো যখন বিক্রি করে দিতে যায় সম্পত্তি বা আহ, ইয়ে করে তখন হলো আটক করবে আগে। আর যদি না ক্রোক ক্রোক করবে আগে। যদি ক্রোক না করতে পারে, গোপনে বিক্রি করে চলে যেতে যায়, তখন হলো আটক করবে। ক্রোক না করতে বলে আটক করবে? উম, জি স্যার, যদি সম্পত্তি বিক্রি করে দেয়, বিক্রি করে চলে যেতে যায়, তখন তো আটক করবে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো স্যার অনলাইনে যারা আছেন? স্যার আটক তো মানুষকে করে, ক্রোক মনে হয় প্রপার্টি করে। জি, কোন কোন মানুষ তো কারো কারো প্রপার্টি, তাদেরও ক্রোক করা যাবে, সমস্যা নাই। আচ্ছা আপনাদের কোনো প্রশ্ন আছে ভাই? আমরা নামাজের বিরতিতে যাব, কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা এই প্রশ্ন করব। এবং এই 38 আদেশ ভিভিআই যারা বুঝেন নাই তারা প্রশ্ন করবেন নামাজের পরে, মনে রাখেন। আর আর এখান থেকে এই লেকচার গিয়ে আবার দেখবেন, সবার প্রতি অনুরোধ, না দেখলে আপনার মাথায় সহজে ঢুকবে না। আর এই যে খুঁটিনাটি সহকারে বললাম, এর বাইরে আর কিছু দরকার নাই, 1-2 বার শুনলে পেরে যাবেন। এই জায়গা অপশনে 6 নাম্বার প্রশ্নটা দেখেন, জামানতের পরিমাণ যদি 50 টাকার বেশি না হয় তাহলে আদালত রায়ের পূর্বে কত হবে? 6 সপ্তাহ। আর 50 টাকার বেশি হলে কত? 6 মাস। নাকি? তো যা পড়াইছে এগুলো সব পারবেন আল্লাহর রহমতে, টেনশনের কোনো কারণ নাই। আমরা নামাজের পরে আর একটা গুরুত্বপূর্ণ অর্ডার পড়া শুরু করব, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এটা কেউ মিস করা যাবে না। আমরা আজকে পরীক্ষাও আছে, নামাজের পর এটা শুরু করব। আর যার যে প্রশ্ন আছে মনে রাখেন, আমরা নামাজের পর শুরু করবো ইনশাল্লাহ। তো দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি ইনজাংশন, অনেকে আপনারা বলবেন ইনজেকশন, তারা দরকারে উকিল হইেন না, আর ডুবাইয়েন না। টেম্পোরারি ইনজাংশন, ইনজেকশন নাকি ইনজাংশন, এর ইনজাংশন শব্দের অর্থ কি? নিষেধাজ্ঞা। এই অস্থায়ী নিষেধাজ্ঞার উপরে লেখেন ধারা 94 ব্র্যাকেটে সি, 94 ব্র্যাকেটে সি। ভাই কো, তানভীর ভাই কো? ও আচ্ছা, দেখেন তাহলে 94 কত? সে আদেশ কত? 39। দেখেন আমরা মোটামুটি অনেকে জানি যে 39 আদেশে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার যে ধারা ও দেওয়ানি কার্যবিধিতে আছে এটা অধিকাংশ শিক্ষার্থী জানে না। তাহলে আমরা ওইভাবে সিকোয়েন্স অনুসারে মনে রাখবো যে সবার আগে আটক করছি না, আটক 94 কত এ, তারপর বলছি ক্রোক 94 কত বি, তারপরে বললাম কি অস্থায়ী নিষেধাজ্ঞা 94 কত। বুঝছেন? তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কত আদেশ ভাই? 39 আদেশ। এখন একটু আলোচনা শুনেন, অস্থায়ী নিষেধাজ্ঞাটা অনেক বড় এবং এটা খুব ভালো একটা জিনিস। আপনার এই জায়গায় এই মাথায় ভালোভাবে রাখতে পারলে আপনার প্র্যাকটিসে কাজে লাগবে, প্রিলিতে কাজে লাগবে, লিখিততে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে। এটা মানে দেওয়ানি কার্যবিধির বলা যায় হার্ড, এই 38, 39 এই আদেশগুলো। তো নিষেধাজ্ঞা আসলে কি? সবার আগে আমরা জানতে হবে নিষেধাজ্ঞা কি, ইনজাংশন কি। ইনজাংশন হলো আদালতের এমন কোন আদেশ যার মাধ্যমে আদালত কাউরে কোনো কাজ করতে বাধ্য করে বা কাজ করা থেকে কি বিরত থাকতে বাধ্য করে। সহজ কথা, তাহলে নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত কখনো কখনো কাউরে দিয়ে কোনো কাজ করায় অথবা কাউরে দিয়ে কোনো কাজ করা কি বিরত থাকতে বাধ্য করে, এটাই বলে কি নিষেধাজ্ঞা। বুঝছেন? এখন ভাই নিষেধাজ্ঞার প্রকারভেদ আছে, তো তার আগে সবার আগে শুনে রাখেন যে নিষেধাজ্ঞার মামলা কখন করে। এই নিষেধাজ্ঞার মামলা করে যখন আপনারে বেদখলের হুমকি দিছে,
অথবা যখন আপনারা ক্ষতির হুমকি দিছে, বেদখল এখনো করে নাই, ক্ষতি এখনো কি করে নাই, কিন্তু আপনি আশঙ্কা করতেছেন, এই মুহূর্তে আপনার প্রতিকার হলো নিষেধাজ্ঞার মামলা করা। ধরেন আপনি একটা জমিতে আছেন, বাড়িতে দীর্ঘদিন ধরে বাস করেন, এখন হঠাৎ একজন এসে আপনার বেদখলের হুমকি দিছে, বেদখল এখনো কি করে নাই, মাত্র কি দিছে, হুমকি দিছে, তাহলে এই মুহূর্তে আমার প্রতিকার কি, নিষেধাজ্ঞার মামলা করা। বুঝছেন? ধরেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এর সাথে চুক্তি করছে যে আমি আপনার কলকাতার সাথে খেলবো। এখন কলকাতা সাথে চুক্তি করার পরে হঠাৎ করে সাকিব আল হাসান বলতেছে 2 মাস পরে আমি আর কলকাতার সাথে খেলবো না। এখনো সে চুক্তি ভঙ্গ করে নাই, অন্য কোন দলের সাথে চুক্তিবদ্ধ কি হয় নাই, মাত্র কি দিছে, হুমকি দিছে। তাহলে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স এর প্রতিকার কি, কি মামলা করা, নিষেধাজ্ঞার মামলা করা। অর্থাৎ আমাদের যখন করোনার সময় এসেছিল, যাদের করোনা হয় নাই তারা আমরা করোনা যাতে না হয় সেজন্য কি নিয়েছিলাম, ভ্যাকসিন, মনে আছেন? তাহলে এই ক্ষতির যখন সম্ভাবনা দেখা দেয়, বেদখলের যখন সম্ভাবনা দেখা দেয়, তখন সেই পরিস্থিতিতে কি মামলা করতে হবে, নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। কি মামলা বলেন, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। এখন স্থায়ী নিষেধাজ্ঞার হচ্ছে মূল মামলা করে আরজি, মূল মামলা শুরু হয় কিসের মাধ্যমে, আরজি। আর স্থায়ী নিষেধাজ্ঞা যদি বাদী জয়লাভ করে, কিসের মাধ্যমে জয়লাভ করে, ডিক্রি। তাহলে আরজির প্রেক্ষিতে আমি পাবো কি, ডিক্রি। এটুক তো বুঝতেন। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা তাইলে কি, অস্থায়ী নিষেধাজ্ঞা হলো যে কোনো একটা মামলা, যে কোনো একটা দেওয়ানি মামলা অলরেডি চলমান আছে, যে কোনো মামলা, এটা স্থায়ী নিষেধাজ্ঞার হইতে পারে, ঘোষণামূলক হইতে পারে, দখল পুনরুদ্ধারে হতে পারে, অর্থ রিলেটেড মামলা হইতে পারে, যে কোনো মামলা অলরেডি কি দেওয়ানি মামলা চলমান আছে। এখন মামলা চলমান থাকা অবস্থায় আমি ক্ষতির হুমকি পাইছি বা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিছে বা বেদখল হওয়ার সম্ভাবনা দেখা দিছে, যখন যে কোনো একটা মামলা চলমান থাকা অবস্থায় কোনো ঘটনার উদ্ভব হবে, তখন আর আমার আলাদা করে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার দরকার নাই, বরং ওই মামলার মধ্যেও আমি দরখাস্ত করব কিসের, অস্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? তাহলে সহজে মনে রাখেন, যদি কোনো মামলা আমি করি নাই, কোনো মামলা চলমান নাই, এমন সময় ভয় দেখাইছে, এমন সময় বেদখলের হুমকি দিছে, তাহলে আমার যেহেতু কোনো মামলা চলমান নাই, কি মামলা করব, স্থায়ী নিষেধাজ্ঞা। বুঝছেন? আর যখন যে কোনো একটা দেওয়ানি মামলা কি চলমান আছে, এই মুহূর্তে যদি ক্ষতির ভয় দেখায়, হুমকির ভয় দেখায়, তাহলে আমি কিসের আবেদন করব, স্থায়ী নিষেধাজ্ঞা। এই ক্ষেত্রে আমার নতুন করে আর মামলা করা লাগবে না। এইটুকু কি বুঝছেন? তাহলে আমরা বুঝতে পারি যে স্থায়ী নিষেধাজ্ঞার করে কি, মূল মামলা, আর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কি, দরখাস্ত। যদি কোনো মূল মামলা চলমান না থাকে, তাহলে কি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করা যায় না, করা যায় না। বুঝছেন? এখন ছোট্ট একটা উদাহরণ দেই, এই উদাহরণ দিয়ে মনে রাখেন। ওই ধরেন আমাদের তানভীর আলম খান, উনি একটা বাসায় বসবাস করে। এখন ওনার যে প্রতিবেশী, এই প্রতিবেশী তার সীমানা প্রাচীর দিচ্ছে, দেওয়াল দিয়ে ঘিরতেছে। এখন দেওয়াল দিয়ে ঘেরার সময় তানভীর আলম খানকে বলছে যে তানভীর, আপনার জায়গার ভিতরে আমি 5 ফুট জায়গা পাই, 5 ফিট জায়গা পাই, ঠিক আছে, এবং আমি যেহেতু এই যে দেওয়াল দেওয়া শুরু করছি, আমি এই সময় দেওয়াল দিয়ে আমার সীমানা প্রাচীর কি ঘিরে রাখতে চাই। এখন দেওয়াল দেয়া সে তার সীমানা থেকে শুরু করছে, এখনো কি দেওয়াল দেয় নাই, তাহলে তানভীর সাহেবরে কি দিছে, হুমকি দিছে। তাহলে তানভীর আলমের কোনো মামলা অলরেডি চলমান নাই, তাহলে তানভীর আলমের এই মুহূর্তে প্রতিকার কি, স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা। এই চুক্তি বুঝতেন? এখন শুনেন, আমরা তো দেওয়ানি কার্যবিধি পড়ে আসছি। স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করলে ভাই, স্থায়ী নিষেধাজ্ঞার প্রথমে হলো মামলা করলাম, মামলা করার পর সমন জারি হবে 30 দিনের মধ্যে, তারপরে সে লিখিত জবাব দিবে 60 কার্য দিবস, তারপরে আপনার বিচার্য বিষয় গঠন, বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি দিন নির্ধারণ, তারপর 120 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত শুনানি শেষ, তারপরে ফার্দার পারেমটরি হিয়ারিং মানে অধিকতর চূড়ান্ত শুনানি, তারপর যুক্তিতর্ক, তারপরে রায়, রায়ের পরে যায় কি, ডিক্রি। তার মানে তানভীর আলম খান তো দেয়াল দিয়ে থামাইতে চাই, কিন্তু উনি মামলা করলো আজকে, আর এই মামলার রেজাল্ট পাইতে পাইতে কতদিন, আমি ধরলাম খুব দ্রুত যদি হয় বছর খানিক কি লেগে যাবে। এখন বছর খানিক কি ওই লোক দেয়াল দেয়া থামাইতে রাখবে না। তাহলে আমি মূল মামলা তো দাঁড় করাইলাম, কিন্তু আমার তো আরো দ্রুত কি প্রতিকার দরকার। এখন মূল মামলা দায়েরের সাথে সাথে আমার আর একটা দরখাস্ত ওই জায়গা দায়ের করতে হবে, সেটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। বুঝছেন?
তাহলে যেহেতু আমার যদি এরকম হতো, সিচুয়েশন যদি এরকম হতো যে অলরেডি ওই দুইজনের মধ্যে একটা মামলা চলমান আছে, তাইলে আমার স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করা লাগতো না, তাইলে আমি সরাসরি করতাম কি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত। যেহেতু অলরেডি কোনো নতুন মামলা চলমান নাই, তাহলে আগে একটা নতুন মামলা করলাম কি স্থায়ী নিষেধাজ্ঞার আর্জি দিলাম, তারপরে কিসের আবেদন করলাম অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলাম। বুঝছেন? এখন স্থায়ী নিষেধাজ্ঞার যেরকম প্রতিপক্ষ পায় সমন, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করলেও প্রতিপক্ষ পায় হচ্ছে নোটিশ। তার মানে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও যদি আমি পেতে চাই, তাও মিনিমাম 6-7 দিন কি লেগে যাবে শুনানিতে। তাহলে আমার অস্থায়ী নিষেধাজ্ঞার চেয়েও আরো কি দরকার, দ্রুত প্রতিকার দরকার। তখন ওই অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি করে আমি আদালতে চাইবো যে রোনার, যতদিন পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হচ্ছে, মানে অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিটা হবে তো অপরপক্ষ নোটিশ পাওয়ার পরে, তা যতদিন পর্যন্ত সে দুই পক্ষের শুনানি না হচ্ছে ততদিন একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক বা স্ট্যাটাস কো অর্ডার দেওয়া হোক। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মানে হলো যে 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 অবস্থায় আছে সে সেই অবস্থায় যাতে থাকে, এবং যখন অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি হবে ততদিন পর্যন্ত এই আদেশটা কি থাকবে, বলবৎ থাকবে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে আমি আরো দ্রুত প্রতিকার হিসেবে যে দরখাস্ত যে আবেদনটা করতেছি সেটা বলে কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং এটুক মনে করেন, স্থায়ী নিষেধাজ্ঞা করে আর্জির মাধ্যমে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করে কি দরখাস্তের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার জন্য আলাদা কোনো দরখাস্তের দরকার নাই। এটা আমি চাচ্ছি কোথায়, অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তে। তাহলে স্থায়ী নিষেধাজ্ঞারে প্রতিপক্ষের শোনা হয়, অস্থায়ী নিষেধাজ্ঞারে প্রতিপক্ষের কি শোনা হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষের কি শোনা হয় না, বরং এটা কিভাবে দেয়, দ্রুত একটা ইমার্জেন্সি সিচুয়েশনে দেয় কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। যদি আদালত দেখে যে এই মুহূর্তে যদি বিবাদীরে না থামাই, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি করে কোনো লাভ নাই, ঘটনা অলরেডি কি ঘটে যাবে। বুঝেন কিনা? তো তাহলে আমরা 3টা জিনিস শিখলাম। কোন মামলা চলমান না থাকলে ক্ষতির হুমকি দিলে, হুমকি দিলে কি স্থায়ী নিষেধাজ্ঞা, আর স্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্তের মধ্যে কি চাইবো অস্থায়ী নিষেধাজ্ঞা, আর অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানিতে কি যাচ্ছি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন নিষেধাজ্ঞার ক্ষেত্রে প্রতিপক্ষরে না শুনে এই আদেশটা দেয়, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে শুনে, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি শুনে। এবং যদি আপনারা বলে যে অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ কতদিন থাকবে, অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানির আগ পর্যন্ত। বুঝতে পারছেন? এই যে যে 3 প্রকার নিষেধাজ্ঞা আমরা পড়লাম, এই 3 প্রকার নিষেধাজ্ঞারে বলে প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার, প্রতিরোধমূলক প্রতিকার। অর্থাৎ যখন কোনো ঘটনা ঘটে নাই, ঘটার সম্ভাবনা আছে, এই মুহূর্তেই তো আমরা 3টা প্রতিকার চাইতেছি, এটারে বলে প্রিভেন্টিভ রিলিফ। এই 3 প্রকার নিষেধাজ্ঞা ছাড়াও আরো এক প্রকার নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞারে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রিভেন্টিভ রিলিফ না, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হলো যখন কোনো ঘটনা ঘটে গেছে সেই মুহূর্তে আমি মামলা করতাম বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অর্থাৎ পরিস্থিতিটা যদি এরকম হতো যে আমি হুমকি দেওয়ার আগেই, আমি ধরেন হুমকি দিচ্ছি, আমি চুপচাপ ছিলাম, হঠাৎ করে দেখি যে দেয়া হলো 5 হাত দিয়ে ফেলছে, 5 ফিট দিয়ে ফেলছে, তাহলে এই মুহূর্তে যেহেতু ঘটনা ঘটে গেছে, এখন আর আমার স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করে কি লাভ নাই। কারণ আমরা জানি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা কখন করতে হয়, যখন ঘটনা ঘটে নাই তার আগে। যখন ঘটনা ঘটে গেছে তখন ওই দেয়াল ভেঙে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমার যে আবেদনটা করতে হবে সেটাকে কি বলে জানেন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে আমরা বলতে পারি যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করে কখন, ঘটনা ঘটার পরে। আর স্থায়ী, অস্থায়ী, অন্তর্বর্তীকালীন এগুলো করে কখন, ঘটনা ঘটার আগে। এইটুকু কি বুঝতেন? দীনেশ সাহেব, আমি পড়াই আর আপনি বই পড়েন, সত্যি তো? তাহলে বলেন তো প্রিভেন্টিভ রিলিফ, প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা কি কি? স্থায়ী, অস্থায়ী আর কি অন্তর্বর্তীকালীন। আর কোনটা প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা না, বাধ্যতামূলক। কারণ বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা কখন করা হয়, যখন ঘটনা ঘটে গেছে। ধন্যবাদ। শুনেন, আজকে আর 39 সাথে শুরু করবো না, একটু তাড়া আছে, আপনাদের পরীক্ষা হবে এখন। আগামীকাল আসেন, আগামীকাল ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমাদের 40 মার্কের পরীক্ষা, সেটা দেন। আল্লাহ হাফেজ।